যে আমাদের এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিজের জায়গা থেকেই আমরা করি, যেটা মোহিত ভাই বললেন যে আমরা প্রত্যেক মান্থলি অ্যাটলিস্ট চেষ্টা করি খুলনা শহরে যারা আপকামিং বাড়িওয়ালা বা যাদের রানিং কনস্ট্রাকশন চলছে তাদের নিয়ে একটা সেশন করতে, যেন মানে আমি নিজেও খুলনার সন্তান, সো দ্যাটস ওয়াই যেন একটা ভালো বাড়ি তৈরি করা যায়। তো আমি যদি যাই, ফার্স্ট অফ অল আমাদের নির্মাণের পূর্ব প্রস্তুতি আপনারা একটু আমার সাথে অ্যাড করবেন। নির্মাণের পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে সর্বপ্রথম কোন কাজটা আমরা করে থাকি একটা বাড়ি তৈরির ক্ষেত্রে? ফার্স্টে তো আমার ল্যান্ড সিলেকশন, যে আমি এই জমিটার উপরে, তারপরে ল্যান্ডের ডিজিটাল সার্ভে করি, এরপরেই কিন্তু আমার মেইন কাজটা চলে আসে, দ্যাট ইজ সয়েল টেস্ট। সয়েল টেস্টটাই হচ্ছে আমাকে আমার বিল্ডিং এর ভার বহন ক্ষমতা, মাটির যে ভার বহন ক্ষমতা সেটা নির্ণয় করে দিচ্ছে। এর বাইরে আমাকে আমার বিল্ডিং এর যে ডেড লোড আছে, এরপরে লাইট লোড আছে, মানে একটা ডিজাইনার এবং একজন মানে আর্কিটেক্ট যদি বলি এবং সিভিল ইঞ্জিনিয়ার, তারা একটা ডিজাইন করার আগে অবশ্যই তাদের কাছে সয়েল টেস্টটা দরকারি। তো অনেক সময় আমাদের কাছে এরকমও কমপ্লেইন আসে, মানে বিশেষ করে খুলনা শহরে কয়েকজন বাড়িওয়ালা এরকম বলছে যে ইঞ্জিনিয়ার অফিসে যখন আমি থাকি, দেখা গেল ইঞ্জিনিয়ার অফিসে যে বলতেছে ভাই আমার পাশের সাইডের তো পাইলিং দেয় না, তাহলে আমারটাই পাইলিং না। এইটা হচ্ছে সবচেয়ে বড় কমন কোশ্চেন ইঞ্জিনিয়ারিং ফার্মগুলা। তো সেক্ষেত্রে মূলত আমরা যদি দেখি যে সয়েল টেস্টটা আমরা অনেক সময় চিপ রেটে করার চেষ্টা করি। আমরা চাই যে চিপ রেটে একটা সয়েল টেস্ট হলেই হচ্ছে, প্ল্যান অ্যাপ্রুভালের জন্য তো এখন তো সয়েল টেস্ট রিপোর্ট জমা নেয়। সো এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, যারা নেক্সটে কোনো বাড়ি করবেন বা নেক্সটে আবার যদি প্ল্যানিং থাকে, তো সয়েল টেস্টার উপরে একটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, যেরকম ডক্টরদেরও কিন্তু এই যেরকম ইএনটি থাকে, তারপর হচ্ছে কার্ডিওলজিস্ট থাকে, তেমনি সিভিল ইঞ্জিনিয়ারদেরও কয়েকটা পার্ট থাকে, স্ট্রাকচারাল থাকে, জিওটেকনিক্যাল থাকে, ট্রান্সপোর্টেশন থাকে অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার থাকে। এই চারটা পার্টে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারই একমাত্র আপনার সয়েল টেস্টটা পুঙ্খানুপুঙ্খানুভাবে টেস্ট করে দেন আপনাকে রিপোর্টটা সাবমিশন করে। তো ওখানে একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার যিনি এমআইইবি, ডক্টরদের যেরকম বিএমডিসি কোড থাকে, ওকে, সো ইঞ্জিনিয়ারদেরও আমাদের এমআইবি একটা কোড থাকে। তো এমআইবি কোড সহ একজন ইঞ্জিনিয়ারই আপনার সয়েল টেস্টটা চেক করে সয়েলের রিপোর্টটা আপনাকে হ্যান্ড ওভার করে। তো তারপরে অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে খুলনা শহরে এটা হয় না, খুলনার একটু মফস্বলে গেলেই সবার আগে দেখি কন্ট্রাক্টর নিয়োগ হয়ে যায়। মানে অনেক সময় ইঞ্জিনিয়ার কার কাছে যাব এটা কন্ট্রাক্টর সাজেস্ট করে দেয়। এটা একটু মফস্বলে গেলেই আমরা দেখতে পাই, মানে সিটির বাইরে গেলে। তো সেই ক্ষেত্রে যেরকম ডাক্তারদের ব্যাপারে দেখেন, এখন আমাদের পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। পারসেপশন কি চেঞ্জ হয়ে গেছে? আগে ডক্টরের যার বেশি সিরিয়াল থাকতো তার কাছে আমরা সিরিয়ালের জন্য ধর্ণা দিতাম, আর এখন ডক্টরদের ব্যাপারে কিন্তু যে আপনাকে টাইম দিয়ে দেখতেছে, আপনার কথাগুলো রিসিভ করছে, দেন প্রেসক্রাইব করছে, তার কাছে কিন্তু আমরা বেশি প্রেফার করি। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমরা বিশেষ করে দক্ষ স্ট্রাকচারাল এবং আর্কিটেক্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমরা সাজেস্ট করি একজন এমআইএবি আর্কিটেক্ট হলে অবশ্যই সে আইএবি মেম্বার হবে, অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার হলে সে ডিআইইবি, মানে ডিপ্লোমা যারা আছেন, ডিপ্লোমা হোল্ড যারা করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ডিআইবি কোড থাকে এবং আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের আইবি কোড থাকে। তো এই কোডের বাইরে আসলে আমরা যেতে নিষেধ করি, মানে যত্রতত্র ডিজাইন করতে আমরা যেতে নিষেধ করি। প্ল্যান অ্যাপ্রুভালের জন্য অবশ্যই আইবি মেম্বারের সিগনেচার লাগে, বাট শুধু প্ল্যান অ্যাপ্রুভাল না, একজন আইবি মেম্বার আমার যদি বলি, আমাদের আইবি থেকে আমাদের একটা ট্রেনিং আওয়ার ঠিক করে দেয় যে ইয়ারলি একজন আইবি মেম্বারকে এত ঘন্টা ট্রেনিং নিতে হবে কনস্ট্রাকশনের উপরে। তো সেই ক্ষেত্রে একজন আইবি মেম্বার এবং আইবি মেম্বার কিন্তু অনেক জরুরি হয়ে যায়। তো আমি আপনাদের সাজেস্ট করব, যারা নেক্সটে বা হচ্ছে নেক্সটে কোনো বাড়ির কাজে হাত দিবেন, অবশ্যই এরকম ইঞ্জিনিয়ারটা যাচাই করে দেন আপনি কাজে হাত দেন। আর এর বাইরে হচ্ছে এই দক্ষ স্ট্রাকচারাল এন্ড আর্কিটেক্ট নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা তো বুঝলাম যে কোড দেখে চুজ করব, বাট যা সার্ভিসটা আমি পাবো, আমার আজকে বেস কাস্টিং, কালকে যেন আমার
ইঞ্জিনিয়ার অ্যাটলিস্ট আমার লিভারটা একটু চেক দিয়ে যায়, মানে রড কিভাবে বাধাই করছি এটা যেন একটু চেকিং দেয়। এবং ছাদ ঢালাই আমি যেটা দেখি যে অনেকেই একটা দুইটা ছাদের পরে আর ইঞ্জিনিয়ারকে ডাকেন না, সেটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ একটা জিনিস, যে একটা দুইটা ছাদ হয়ে গেলে আমি ভাবি যে কন্ট্রাক্টর আর ভুল করবে না বা রড বাইন্ডিং এ আর কোনো ভুল হবে না, বাট ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। তো এই ভুলটা আসলে আপনাকে ওই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনিই সলিউশন দিতে পারে। সে ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সে কিন্তু আপনার বিল্ডিংটার টোটাল একটা যখন প্ল্যানটা তার সাইনে বের হয়েছে তার উপরেই দায়ভার করবে। কন্ট্রাক্টরের উপর কিন্তু আপনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন ডাজন্ট ফ্যাক্ট, কে ডিজাইন ড্রয়িংটা করেছে সেটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া থাকে। তো এরপরে আমি যদি আমার স্লাইডের দিকে আসি, দেখেন যে নির্মাণের প্রয়োজনীয় প্রধান 6টি উপাদান। এখন একটা বাড়ি করতে এবং ডে বাই ডে আমরা যেভাবে ইন্টেরিয়রের দিকে আগাচ্ছি, একটা বাড়ি করতে আমাদের মোরলেস 127 আইটেম লাগে। একটা এসএস পেরেক বলেন, গুণতার বলেন, হ্যাঁ, এগুলোর জন্য প্রায় 127 আইটেমটা আমাদের দরকার হয়। বাট মেইন কেন আমি 6টা ইনগ্রেডিয়েন্টস এর কথা বলছি, 6টা ইনগ্রেডিয়েন্টস বলার মেইন রিজন হচ্ছে এই 6টা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু আপনার স্ট্রাকচারাল মেম্বারস তৈরি করতে সহায়তা করে। স্ট্রাকচারাল মেম্বারস কি, আমরা যদি মাটির উপরে চিন্তা করি দেন সুপার স্ট্রাকচারের ভিতরে আপনার সিঁড়ি থাকে, কলাম থাকে, বিম থাকে, স্ল্যাব থাকে। আর সাব স্ট্রাকচারে আমাদের শ্যালো ফাউন্ডেশন হতে পারে, ডিপ ফাউন্ডেশন হতে পারে, আইসোলেটেড ফুটিং হতে পারে, বা পাইলিং হতে পারে, অর পাইল ক্যাপও যেতে পারে। এই যে স্ট্রাকচারাল মেম্বারসগুলো, এইখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ইউজ করব সেগুলোর ব্যাপারে আমাদের সফিস্টিকেটেড হতে হবে, আমাদের আরো দেখভাল করতে হবে। কারণ কি, আমাদের এমনিতেই আমরা স্যালিনিটি জোনের মানুষ, আমাদের পানিতে আয়রন থাকে, আমাদের যদি বলি বাতাসে আমাদের লবণ থাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি বালুটা চেক না করি, আমি যদি পানিটা ঠিকমতো কোন পানি ইউজ করছি, সেটার পিএইচ লেভেল কত সেটা যদি না জানি, তাহলে কিন্তু আমার কনস্ট্রাকশন এই যে একটা মানে বিগেস্ট ইনভেস্টমেন্ট, একটা বড় লেভেলের ইনভেস্টমেন্ট করা লাগে। তো ওই ইনভেস্টমেন্টটা আসলে রিটার্ন আসার আগ থেকেই দেখা গেল আমার আবার রিপেয়ারে চলে যাবে। এই জন্য আমরা এই 6টা আইটেম নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব, যে আমরা এই ম্যাটেরিয়ালসগুলো কিভাবে কোনটা ভালো বা খারাপ সেটা যাচাই করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই কলাম, বিম, স্ল্যাব বা সিঁড়ি এগুলাতে সাপোজ ক্র্যাক আসছে, তো এগুলাতে যদি ক্র্যাক আসে দেন আমাকে রেক্টোফিটিং এ যেতে হয়। রেক্টোফিটিং ইজ মোস্ট কস্টলিয়ার কনস্ট্রাকশন মেথড। মানে বড় বড় দেখবেন ঢাকা শহরে অনেক বড় বড় বিল্ডিং গুলা, ওনারা এই যে ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলা সেগুলো আবার ওনারা রিকনস্ট্রাকশনে যান, নিচ থেকে রড দিয়ে মানে পায়ারের নিচ থেকে রড দিয়ে রেক্টোফিটিং করে তারপর আসে। ওইটার স্কোয়ার ফিটের খরচ আর আমাদের বাড়ি করার স্কোয়ার ফিটের খরচ ফার ডিফারেন্স, প্রায় 3 থেকে 4 গুণ রেক্টোফিটিং এ লাগে। সো আমাকে অবশ্যই আমার স্ট্রাকচারাল মেম্বারসটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন এখানে আমার ক্র্যাক না আসে, আমার ম্যাটেরিয়ালস গুলোর বন্ডিং যেন ঠিক থাকে। এই দিকগুলো আমরা একটু ডিসকাস করি। তো ফার্স্ট অফ অল যদি আমি দেখি স্টিল বা লিভার, আমরা ইঞ্জিনিয়ারিং টার্মসে বলি লিভার হইল একটা বিল্ডিং এ মোরলেস 18 থেকে 23% আপনাদের এই ম্যাটেরিয়ালসটা কেনার পিছনে খরচ করতে হয়। বাট আমরা যখন এই প্রোডাক্টটা কিনি আমরা কিন্তু অনলি ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করি। ইজ ইট ট্রু? না, আমরা শুধু ব্র্যান্ডটাই কিন্তু দেখি। আমরা যেরকম সিমেন্টের কিন্তু টেস্ট রিপোর্ট আপনি চাইলেই পান, আপনি যে কোনো কোম্পানির কাছে তার টেস্ট রিপোর্ট চাবেন, সে দেখবেন অনলাইন থেকে বের করে এনেছে, এটা বিআরটিসির ওয়েবসাইটেই। তো বাট আমার রডের ক্ষেত্রে আমরা অনলি ব্র্যান্ডের উপর জাস্টিফিকেশনটা করি। হয়তো বা কারো 500 টাকা বেশি, আমি ওইটা নিব না, 500 টাকা যেটা কম এটা নিয়ে নিচ্ছি। 3-4টা ব্র্যান্ডই আমাদের মাথার ভিতরে কাজ করে। তো বাট আমরা যেটা বলছি লাফার জোসিন থেকে, যে আপনি যখন রড পারচেজ করছেন তখন অবশ্যই আপনার প্রস্তুতকারকের ট্রেডমার্ক এবং রডের গ্রেডটা দেখে নিতে হবে। সাপোজ আপনি 60 গ্রেড রড পারচেজ করছেন বা 72 গ্রেডের রড পারচেজ করছেন, ওই মার্কটা আপনার রডের গায়ে পাঞ্চিং থাকতে হবে। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ
মরিচা মুক্ত হবে। এখন মরিচা মানে কি জাস্ট এরকম লালচে, দেখবেন যে আমাদের পাইলিং এর যখন রিং বাঁধে অনেক সময় এরকম একটা লালচে বর্ণের রডটা চলে আসে, কারণ অনেক দিনে থাকে। তো সেক্ষেত্রে আমরা বলি রডটাকে অবশ্যই একটু স্টিল ব্রাশ দিয়ে একটু ঘষে দেন আপনি ইউজ করেন। এন্ড দ্য ফাইনাল পয়েন্ট, আমার সাপোজ আজকে আপনি 10 লাখ টাকা পেমেন্ট করছেন রডের দোকানে, কোনো একটা ব্র্যান্ড আপনি সিলেক্ট করছেন, তো আপনি 10 লাখ টাকা নিয়ে পারচেজ করতে গেছেন। তো আমরা যদি 1 ফিটের একটা রড চাই বা 2 ফিটের রড চাই, উনি কি আমাদের দিতে পারবে না? যা সেলার তো আমাকে দিতে পারবে। 1.5 ফিট 2 ফিটের একটা রড নেই, রড নিয়ে এরকম 180 ডিগ্রিতে আমরা বাঁধাই। যদি আপনি যে রডটাই অর্ডার দিচ্ছেন বা কিনতে যাচ্ছেন, সেইটার এই টপ পোর্শনে এই উপর সাইডে যদি কোনো হেয়ার লাইন ক্র্যাক আসে, আপনি যখন বাঁকায় ফেললেন, এটার উপরে যদি কোনো ক্র্যাক আসে, তাহলে আমাকে বুঝতে হবে একেবারে চুলের মতো ফাটল। কিন্তু ওটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারবো না, একটু কাছে নিলে বোঝা যায়। একটু কাছে নিলে আপনি দেখতে পাবেন যে রডকে আমরা যখন রিং করতে যাচ্ছি একটু চুলের মতো ফাটল আসে। তো সেক্ষেত্রে আমি কোনোভাবেই ওই রডটাকে ইউজ করতে পারবো। কারণ কি, এই রডের যে ইএমএফ, দ্যাট মিনস এলংগেশন অ্যাট ম্যাক্সিমাম ফোর্স, এই ফোর্সের পরে তার যে এলংগেশনের যে পাওয়ার বা ক্ষমতা, সেটা কিন্তু তার ভিতরে অ্যাভেলেবিলিটি নাই। এবং ডাক্টিলিটি ইজ অ্যানাদার ইস্যু। রডের ডাক্টিলিটিটা একটা মেজর ভাইটাল পয়েন্ট আমাদের জন্য। তো আমি দেখা গেল যে আপনি ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড সিমেন্ট নিচ্ছেন, সবচেয়ে ভালো কোম্পানির রড নিয়ে আসছেন, বাট নেভার আপনি কোনো সময় টেস্ট করেন না। বা বালিটাও আমি ওইভাবে পঞ্চগড়ের বালু নিয়ে আসছি, সব কিছু বেটার আমি ইউজ করছি, বাট আমি কোনোদিন টেস্টিং করি না। সো ডিফল্টার কিন্তু আমি ফর লংজিভিটিতে ডিফল্টার হয়ে যাবে। আপনারা যদি দেখে থাকেন, খুলনা শহরে যদি আমরা এই রোডেই হাঁটি, আমরা 25 বছর বা 20 বছর আগের বিল্ডিং গুলো দিয়ে কিন্তু আসলে তাকানো টাফ। দেখবেন যে কোনো জায়গায় ড্যাম্প হয়ে যাচ্ছে, কোনো জায়গা থেকে মোটর খুলে পড়ে যাচ্ছে, কোনো জায়গায় ছাদের রড দেখানো যাচ্ছে। তো খুব বেশি কিন্তু এজিং হয় না, 20 থেকে 25 বছর। তার ভিতরেই আমাদের কনস্ট্রাকশন ডিফল্টের কারণে এবং টেস্টিং না করার প্রবণতা, যে আমি একটা ইউজ করতেছি আসলে বিশ্বাসের উপরে ইউজ করি যে এই প্রোডাক্টটা কিন্তু সেটাই হবে। তো এই যে বিশ্বাসের করার আগে অবশ্যই আমরা সাজেস্ট করি আপনি একটু দেখেন, দেখে দেন আপনি নিজের চোখকে বিশ্বাস করে তারপরে কাজে লাগান। ওকে, দেন সিমেন্ট। একটু আসতে, সিমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি, একটা বাড়ি যদি করেন, আমাদের সিমেন্টে মোরলেস 6 থেকে 6.5% কস্ট বেয়ার করে 1 কোটি টাকার বিল্ডিং। তো 1 কোটি টাকার বিল্ডিং করতে গেলে আপনি 6 থেকে 6.5 লাখ টাকা সিমেন্ট পারচেজ করেন। আর যদি এইটা আরো বাড়ে, এটা গতানুগতিক হারে বাড়তে থাকে। তো সিমেন্টের ক্ষেত্রে আপনাদের কার কার বিশ্বাস আছে যে গরম সিমেন্ট ভালো? কে কে এটা বিশ্বাস করে যে যে সিমেন্টটা গরম বা টাটকা? অনেকে বলে না যে এই যে ফ্যাক্টরি থেকেই চলে আসছে, পাশেই রূপসা নদীর পাশে ফ্যাক্টরি আছে, আমাদের মুম্বাই ফ্যাক্টরি আছে। তো অনেক সময় আমরা বলি একেবারে টাটকা সিমেন্ট চলে আসছে বা গরম সিমেন্ট আসছে। কে কে আপনারা মানে নিজের থেকে বিশ্বাস করেন যে গরম সিমেন্ট ভালো? কেউ কি আছেন এর ভিতরে? আপনি আছেন, ওকে। আপনিও বিশ্বাস করেন গরম সিমেন্ট ভালো। আর কেউ গরম সিমেন্ট ভালো? ওকে। ফার্স্ট অফ অল, সিমেন্টের যদি আমরা ফিল্ড টেস্টের কথা বলি, আপনি সবকিছুর তো একটা ফিল্ড টেস্ট থাকে, মানে একটা থেকে ল্যাবে, একটা থেকে ফিল্ডে আমি বুঝি। তো ফিল্ডের টেস্ট যদি আমি বলি, ফিল্ডের টেস্টে খুব ইজিয়ার একটা টেস্ট হচ্ছে সিমেন্ট ভালো কি খারাপ আপনি চিনবেন কিভাবে? ব্যাগটা খুলবেন, হাতটা ঢুকাবেন, আপনার হাতে ঠান্ডা অনুভব হবে, নট গরম। আর গরম যদি চান, আমি রোদ্রে 10 ঘন্টা রাখলে ওইটা যখন ট্রাভেল করে আসবে অটোমেটিক গরম লাগবে, অটোমেটিক ওই ব্যাগ ধরলে মনে হবে অনেক গরম। আসলে না, আপনার সিমেন্ট যখন প্রডিউস হয়, আমরা কিন্তু প্রডিউস করে সাইলোতে সিমেন্টটা, এরপরে যখন অর্ডার আসে আমরা প্যাকেজিং এ ওই সিমেন্টটাই, তাহলে এটা গরম সিমেন্ট কি হবে? ওকে, সো ইটস এ আই ওয়াশ, টোটালি অ্যান আই ওয়াশ, যে গরম সিমেন্ট। আসলে সিমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসকে খুব মেজরিটি দিই, সেটা হচ্ছে আপনার সিমেন্ট সেটিং হতে হবে ঠিক টাইমে, ইনিশিয়াল সেটিং টাইম এন্ড ফাইনাল সেটিং টাইম। সিমেন্টের দুই টাইপ অফ সেটিং টাইম, সে জমাট বাঁধা শুরু করবে কোন টাইমে এবং সে ফাইনাল সেট হচ্ছে কোন টাইমে। এইটা যেরকম
দেন আরেকটা জিনিস দেখি ফাইননেস। এখন খালি চোখে তো আসলে ফাইননেস বোঝা যাবে না, ওটা আমার এফএম করতে হবে, দেন আমি ফাইননেস বুঝতে পারি। তো ফাইননেস বোঝার খুবই ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে, আপনি যদি কোনো সিমেন্টের দোকানে যান তাহলে দেখবেন অনেকগুলো ব্র্যান্ডের সিমেন্ট থাকে, কিন্তু মিনিমাম 2-3টা ব্র্যান্ডের প্রত্যেকটা দোকানে সিমেন্ট থাকে। তো তার 10টা সিমেন্ট এবং যে ব্র্যান্ডটা আপনি চুজ করতেছেন এর 10টা সিমেন্ট পাশাপাশি যদি স্ট্রাইক দেন, যেটা একটু নিচু, মনে করেন এর 10টা এর 10টা, যেটা নিচু সেটা বুঝতে হবে আমার এটাতে ফাইননেসটা বেশি আছে। এবং দ্য থার্ড পয়েন্ট, আপনি যদি টেস্ট করার ওয়ে থাকে, আপনি 2টা সিমেন্ট জাস্ট হাতের ভিতরে নিলে, মানে 2 আঙ্গুলের ভিতরে নিলে আপনি পাউডার ম্যাটেরিয়াল বুঝতে পারবেন যে কোনটাতে একটু বালু বেশি লাগতেছে, সিলিকা সিলিকা লাগতেছে, আর কোনটাতে ফাইননেসটা বেশি লাগতেছে। যে সিমেন্ট যত বেশি ফাইন মানে মিহি, সেই সিমেন্ট আপনাকে তত দ্রুত এবং তত বেশি স্ট্রেংথ ডেভেলপ করতে পারে। ওকে, তো এর ভিতরে আসলে এই স্ট্রেংথ ডেভেলপমেন্ট করার জন্য আরো কিছু প্রসিডিউর আছে, সেদিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। এরপরে দা নেক্সট ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ইজ স্যান্ড। তো স্যান্ডের ক্ষেত্রে যদি বলি, আমাদের স্যান্ডের মূল শত্রুটা হচ্ছে কাদা এন্ড লবণ। যেহেতু এখন সি লেভেল আস্তে আস্তে রাইজ হচ্ছে, আমাদের তো মধুমতি থেকে পানি এনে খাওয়া লাগে খুলনা শহরের মানুষ আমাদের, তো সেই ক্ষেত্রে আমাদের বালুটাকে অবশ্যই আমাদের কাদা এবং লবণ দুটোটাই টেস্ট করতে হবে। এখন কথা হচ্ছে আমি কিভাবে টেস্ট করব। ইটস এ ভেরি ভেরি ইজি জব। এখন আপনি হাফ লিটার পানির বোতলে অর্ধেক বালু নেন, অর্ধেক এটাকে পানি দিয়ে ফিল করেন, একটু ঝাঁকি দেন। যদি এই পানির কালারটা নদীর কালারের ধারণ করে, দ্যাট মিন্স ঘোলা হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার বালিতে অন্য ম্যাটেরিয়ালস অ্যাড আছে। এবং বালুতে কাদা বা ময়লা থাকতে দেখবেন ওই পানিটা, বালুটা যখন সেট হতে দিবেন তার উপর একটা লেয়ার চলে আসবে, কাদার একটা লেয়ার চলে আসে। তো খুব ইজিয়েস্ট ওয়ে দিয়ে কিন্তু আমরা বালুটাকে ডিফাইন করতে পারি যে আচ্ছা এই বালুটাতে কাদা নাই। এখন কথা হচ্ছে কাদা থাকলে আসলে কি প্রবলেম, এইটা একটু ক্লোজ করে ওদিকে। কাদা থাকলে মূল প্রবলেম হচ্ছে আমার সিমেন্ট যত ভালোই সিমেন্ট, যত ফাইন সিমেন্টই থাকুক, সে জমাট বাঁধতে দেরি করবে এবং মাঝে মাঝে যেটা হয় জমাটই বাঁধে না। এরকম কেউ ইনসিডেন্ট পেয়েছেন কিনা জানি না, আমি অনেক জায়গায় পেয়েছি যে স্ল্যাবের পুরো কনক্রিট আমার ওয়াশ করে ফেলে দেওয়া লাগছে, কোথাও কোথাও জমাট বাঁধছে, কোথাও কোথাও জমাট বাঁধে না। যখন একটা 8-10 হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং এর কাজ করতে যাই, তখন অনেক সময় দেখা যায় যে একটা স্ল্যাবে কোথাও কোথাও জমাট বাঁধতেছে। তো খুব ইজিলি এটা ডিফাইন করা যায় যে এই বালিতে আমার কাদা আছে কি নাই। এবং বালি অবশ্যই আমাকে চেলে ব্যবহার করতে হবে, না চালনি দিয়ে চেলে যে বালুটা আমি ব্যবহার করছি ওটার ভিতরে অনেক আউটার ম্যাটেরিয়ালস থাকতে পারে, শামুক থাকে, ঝিনুক থাকে, তাই না, এগুলো কিন্তু ময়লা থাকে, কয়লা থাকে, কাদার বড় দলা থাকতে পারে। দেখবেন বিশেষ করে পাইলিং এর ক্ষেত্রে আমি যেটা পাই, বালুর যখন স্ট্রাইকটা করে জাস্ট ওরা উঠাতে থাকে। তো আমাকে কি করতে হবে অ্যাজ এ বাড়িওয়ালা, আমি কি করতে পারি, আমি যখন পারচেস করতে যাচ্ছি, এটা যদি আপনার সাইটে নেমে যায়, বালুটা নেমে যায়, বা এই বালুটা নেমে গেলে কিন্তু ওটা রিটার্ন করা আপনার আমার জন্য সো ডিফিকাল্ট, তখন আমরা নেগোসিয়েশনে চলে যাই। তো তার থেকে আপনি যখন পারচেসে যাচ্ছেন তখনই এই টেস্টটা করেন যে আমি এই বালুটা কিনছি, তাহলে এই বালুটা আমি একটু টেস্ট করে দেখি। আর নোনার ক্ষেত্রে যদি বলি, আমি যখন ইটালিয়ান সাইড দ্যাট মিন্স মেট্রো রেলে ছিলাম অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোলার অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তখন আমরা এই নোনা পানির জন্য যেটা করতাম, আমাদের তো বিশাল হাউস ছিল, তো ওখান থেকে পানি নিয়ে আমরা বাষ্পীভূত করতাম করে তলানিতে যদি আপনার লবণ আসে আর অটোমেটিক একটা লেয়ার চলে আসে। বাট যখন দেখবেন যে কন্ট্রাক্টররা এই টাইমটা নাই বা সাইটে তাপ দেওয়ার কোনো ওয়ে নেই, তাহলে আপনি কন্ট্রাক্টরকে খুব ইজিলি বললে ও দেখবেন যে বলে দিবে যে বালুতে লবণ আছে কিনা। যে পানিটা যদি পরিষ্কার হয়, আমার একজন ফোরম্যান ছিল, হি ইজ এ চাইনিজ গাই, জো নামটা, তো সে কেনু আঙ্গুল দিয়ে জিব্বাই দিয়ে দেখতো পানি যদি পরিষ্কার থাকতো, তখন কেনু আঙ্গুল দিয়ে জিব্বাই দিয়ে বলতো যে সল্টি অর সল্ট নট সল্টি, এটা তারা ইজিলি ডিফাইন করতে পারে। এটা আপনি নিজে প্র্যাকটিস করবেন না, ফোরম্যান বা ইয়াকে বলতে পারেন যদি বাষ্পীভূত করার ওয়ে না থাকে।
তো এরপরে হচ্ছে স্টোন চিপস। আপনারা কে কে স্টোন চিপস ইউজ করছেন একটু যদি হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি। পাথর পাথর যারা আপনারা পাথরের ভিতরে কোন লেভেলে কি এরকম লম্বা বা হালকা পাথর পান, একটু লম্বাটে যেটা একটু চাপ দিলে ভেঙে যাবে, ফ্লাকি ইন্ডেক্স বলি আমরা পাথরের এটা, এবং দ্য ডেড স্টোন মানে অনেক লাইট ওয়েট হয় ওই স্টোন, তাই না? তো এই দুই ধরনের পাথর কি আপনারা আপনাদের স্ট্রাইকের ভিতর কখনো পেয়েছেন বা চেক করেছেন? থাকবে, কিন্তু ম্যান্ডেটরি থাকবে। এখন কথা হচ্ছে কত পার্সেন্ট পর্যন্ত ইউজ হবে, কত পার্সেন্ট এই ডেড স্টোন বা ফ্লাকি ইন্ডেক্স হলে আমি ইউজ করতে পারবো। দ্যাট মিন্স আমাকে বিএনবিসি বলছে 0 to 5% পর্যন্ত মার্জিন। এখন আমি তো ওখানে ল্যাব নাই আমার সাইটে, তাহলে আমি কিভাবে করতে পারি যে আমার পাথরে ডেড স্টোন বা এই ফ্লাকি পাথর আছে? ইটস আ ভেরি ইজি টার্ম, ভেরি ইজি টার্ম। এটা আপনি একটা পাথরের স্ট্রাইকে হাত দেন, হাত দিয়ে আপনারা প্লিজ একটু ওদের একটু রাখেন না, রাখেন দশটা সার্ভ করুন। ওকে, পাথরের স্ট্রাইকের ভিতরে আপনি হাত ঢুকান, হাত ঢুকায় মনে করেন 10টা পাথর নিছেন, আপনার মুখে 10টা পাথর আছে, 10টা পাথরের যদি একটা ডেড স্টোন থাকে তাহলে আমার 10%। এখন কথা হচ্ছে একবার নিয়েই তো আমি জাস্টিফাই করতে পারবো না, আমাকে মিনিমাম 5 টাইমস এটা নিতে হবে। আমি 5 বার যদি নেই তাহলে একটা এভারেজ রেজাল্ট আমার হাতে চলে আসবে। তো এই এভারেজ রেজাল্ট দিয়ে কিন্তু আমি ইজিলি কানেক্ট করতে পারছি যে আমার যে স্ট্রাইকটা আসছে বা যেটা আমি পারচেজ করতে যাচ্ছি সেখানে ফ্লাকি পাথর বা ডেড স্টোনের পরিমাণ কত পার্সেন্ট। আপনাদের যদি কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই মনে করেন এত বড় একটা স্ট্রাইক আছে, আমি 5 বার নিলাম, 5 বার নিয়ে আমি দেখলাম আমার হাতে 10টা করে পাথর আছে, এর ভিতরে কোনো বড় পাথর একবার পাইনি, সেকেন্ড টাইম 2টা পাইছি, থার্ড টাইম একটাও পাইনি। এরকম ভাবে আমরা একটা এভারেজ করতে পারি। এভারেজ করে যদি আপনার 5% থাকে তাহলে আমরা বলি যে ওকে ইউজেবল, আদারওয়াইজ যদি না থাকে দেন আমরা বলি যে আপনি এই স্ট্রাইকটা কেনার আগেই ডিসিশন নেবেন। আসলে কেনার পরে বা সাইটে নেমে যাওয়ার পরে আমার এই কথাগুলো একটু আকাশে আমি যদি এটা কেনার আগে প্র্যাকটিস করতে পারি দেন আমি উইন 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 সিচুয়েশনে থাকবো। আপনি পার্সেন্টের কথা বলছেন যে সাইটটা শেপটা অনেকটা পাতলা, জি জি লম্বা লম্বা that is called dead stone. হ্যাঁ, এই যে এই টাইপের দেখবেন যে ওর ভিতরে শিং থাকে, অনেক শিং থাকে, ছোট 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 ছিদ্র কোরাস থাকে, তো ওইটা আপনি ইজিলি হাত দিলে বোঝা যাবে যে এটা ডেড স্টোন। এবং আমার যে স্ট্রাইকার থেকে ওর ওয়েট প্রায় 1/3 হবে, জানেন রেগুলার স্টোন থেকে ডেড স্টোনের ওয়েট 1/3 আসে। যে বোমরা যে ব্ল্যাক স্টোন এটা ওয়াটার